I don't know what it feels for a son to stand before the gallows where his father was hanged 46 years ago. With me today is such a man inside Dhaka Central Jail whose father was hanged in 1977. A man who was a 1971 war hero, then joined the Bangladesh Armed Forces and perhaps for the very reason was hanged in the tumultuous period of 1977. With me also is a Dhaka-based journalist who specializes on 1971, who talks to survivors of that period and who's working on this subject. Both of you, welcome to the print. কামরুজ্জামান লেনিন, প্রিন্টের সঙ্গে কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি বললাম যে আমি জানি না কীরকম লাগে যে একজন সন্তান তার বাবাকে যেখানে ফাঁসি দেওয়া হয়েছিল তার সামনে দাঁড়িয়ে আছেন। আপনার কি মনে হচ্ছে আজকে? আসলে দেখেন, তখন আমার বয়স ছিল 5 বছর। আমি তো আসলে ভাবে কিছু বুঝতাম না, কিন্তু এখন যখন দেখি যে বাবাকে এখানে ফাঁসি দেওয়া হয়েছে, এটার কথা শুনলেই দেখলেই আমার বুকটা ফেটে যায়। মানে কষ্টে আমি হয়ে যাই যে বাবাকে এখানে ফাঁসি দেওয়া হয়েছে। এই কষ্ট মানে উপলব্ধি করা যায় কিন্তু বলা যায় না, বোঝানো যায় না। বাংলাদেশের ইতিহাস খুব ব্লাডি। বাংলাদেশের যখন সৃষ্টি হয় সেই সময়টার কথা আমরা বারবার উল্লেখ করি ভারতবর্ষেও, 1971 ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। কিন্তু শুধু সেই সময় রক্তপাত 1971-এই বন্ধ হয়নি, তারপরে অনেক বছর, ইভেন রিসেন্ট টাইমস অবধিও সেই রক্তপাত চলেছে। কিন্তু ডেমোক্রেসিও এসছে বাংলাদেশে। একটা প্রশ্ন করতে চাই আপনাকে, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, বাংলাদেশের বড় পার্টি, এই ইলেকশন বয়কট করছে, এই ব্যাপারটা নিয়ে আপনি কি বলবেন? দেখেন, বিএনপির কথা উঠলেই মনে পড়ে যে তার প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, উনি যে কাজটা করেছিল সেই সময়, দেখেন আমার বাবা সহ অনেক ফ্রিডম ফাইটারদের সেই সময় হত্যা করেছিল। আমার ফাদার জিয়াউর রহমান মানে হচ্ছে তারেক রহমানের পিতা। ইয়েস, তারেক রহমানের বাবা। দেখেন, আমার বাবা সহ এই মানুষগুলো বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তাদেরকেই দেশদ্রোহীর তকমা দিয়ে মিথ্যা অজুহাতে তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়। তো এইগুলোই ছিল এই যে মানে এই ফ্রিডম ফাইটারদের হত্যা করা। এই জিয়াউর রহমান জাপানি একটা বিমান হাইজ্যাকের ঘটনাকে কেন্দ্র করে এই মানুষগুলোকে বিনা বিচারে তাদেরকে তকমা লাগিয়ে তাদেরকে হত্যা করেছিল। এই যে মানবাধিকার লঙ্ঘন করেছিল, তার বিচার আজ পর্যন্ত এদেশে হয়নি। 46 ইয়ার্স হয়ে গেছে এই ঘটনার। আপনি কি জাস্টিস পেয়েছেন? জাস্টিস তো পাইনি, তারপরও যারা এই বিশ্ব মানবাধিকার নিয়ে কাজ করেন, জাস্টিসের কথা বলেন, আমরা তাদের কাছেও গিয়েছি। তাদের মার্কিন অ্যাম্বাসেডার সহ তাদের যে প্রতিনিধিরা আছে তাদের সাথেও আমরা কথা বলেছি। মার্কিন অ্যাম্বাসেডার সোফিয়া, তার সাথে আমরা কথা বলেছি, আমাদের তথ্য উপত্য দিয়েছি। এমনও দেখিয়েছি যে আমার বাবাকে এই ঢাকা কেন্দ্রীয় কারাগারে অক্টোবর মাসে হত্যা করেছে এবং একজন স্কোয়াড্রন লিডার আমাদের বাড়িতে চিঠি পাঠিয়েছে 28 ডিসেম্বর যে আপনার স্বামীকে জেলে প্রেরণ করা হয়েছে। এত বড় মিথ্যাচার করেছেন, অথচ তার 2 মাস আগে হত্যা করেছে। এই যে কথাগুলো আমরা সেই মানবাধিকার প্রতিনিধি, মার্কিন অ্যাম্বাসেডারের প্রতিনিধি, দক্ষিণ এশীয় প্রতিনিধি, তাদের সাথে আমরা এই বিষয় নিয়ে তথ্য উপত্য দিয়েছি, বই দিয়েছি, সেই সময়কার যে চিঠি, রেজিস্ট্রিকৃত চিঠি, সেগুলো দিয়েছি। কিন্তু আজ পর্যন্ত আমরা আমাদেরকে নিয়ে সেটার কোনো সুরাহা বা একটা কিছু বলা, সেটা আজ পর্যন্ত আমাদেরকে বলেনি। এমনকি আমরা জাতিসংঘের যে বাংলাদেশে যে অফিস, সেখানেও আমরা আমাদের এই কথাগুলো বলেছি। সেখানে দক্ষিণ এশীয় প্রতিনিধিরা ছিলেন, তাদেরকেও আমরা উপস্থাপন করেছি। কিন্তু এই মার্কিন সহ এই জাতিসংঘের কাছ থেকে আমরা মানবাধিকার বিষয় নিয়ে, আমাদের এই যে বাবা সহ শত শত মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে, তাদের লাশের কোনো অস্তিত্ব আমরা জানি না, তাদেরকে কোথায় দাফন করেছে, মাটি চাপা দিয়েছে, এগুলো আমরা বলে আসছি, কিন্তু এর বিষয়ে কোনো আমরা সুরাহা পাচ্ছি না। আপনি আপনার বাবার বিষয়টি এবং সেই 77-এর ঘটনা, এই বিষয়টিকে কি আরো চান যে সরকার থেকে কিছু করা হোক? অবশ্যই, তার কারণ এটা আসলে দেখেন, এই বিষয়টা এটা একটা রাষ্ট্রের দায়। তার কারণ এই জাতি নচেত এইটা দায় বহন করে চলবে। তার কারণ এই মুক্তিযোদ্ধাদের হত্যা, যারা দেশের জন্য জীবনকে উৎসর্গ করে যুদ্ধে নেমেছিল, তাদেরকেই দেশদ্রোহীর তকমা দিয়ে তাদেরকে হত্যা করা হলো। এটা তো রাষ্ট্রের দায়, নচেত এই রাষ্ট্র এই যুগের পর যুগ, বছরের পর বছর এটা দায় বহন করে যাবে। নাজমুল হোসেন সাহেব, আপনি সাংবাদিকতা করেন ঢাকা শহরে। 2024-এ 1971, 1977 এই বছরগুলো কেন ফিরে আসছে?
দেখুন, বাংলাদেশ যখন প্রতিষ্ঠিত হয় 1971 সালে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের এই জাতিরাষ্ট্র স্বাধীনতার জন্য তিনি কিন্তু নেতৃত্ব দিয়েছিলেন। কিন্তু আমরা দেখেছি কি আমাদের মুক্তিযুদ্ধের সময় দুটো ভাগ ছিল। একটা অংশ বাঙালি, তারা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। সেখানে কিন্তু শুধু মুক্তিযোদ্ধা ছিলেন না, এখানে সাধারণ নারী, কৃষক, সকল শ্রেণী পেশার মানুষ এখানে কিন্তু তারা স্বাধীনতা চেয়েছে। কিন্তু ঠিক একই সময় কিন্তু আরেকটা গ্রুপ ছিলেন যারা কিনা পাকিস্তানকে রক্ষা করতে চেয়েছিলেন, এবং তারা পাকিস্তানিদেরকে সে সময় সহযোগিতা করেছেন। এদের একটা অংশ রাজাকার, আল বদর, আল শামস। এবং আমরা দেখেছি যখন স্বাধীনতা আমরা পেলাম তার ঠিক দুদিন আগে কিন্তু আমাদের বুদ্ধিজীবীদেরকে গুম করা হয়েছিল এবং তাদেরকে খুব নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। মানে পাকিস্তানিরা সৈন্যরা, এই দখলদার বাহিনী, নিয়াজে ইয়াহিয়া সরকার, তারা জানতো যে এই দেশটা স্বাধীন হওয়ার পরে ঘুরে দাঁড়াবে। তখন সেক্ষেত্রে ঘুরে দাঁড়াতে গেলে যে মেধাগুলোকে যেন শূন্য করা হয়, হত্যা করা হয়, সেই কাজটা কিন্তু তারা সুচারুভাবে কিন্তু তারা সম্পন্ন করেছে এবং বুদ্ধিজীবীদেরকে তারা ধরে ধরে লিস্ট ধরে ধরে তারা কিন্তু হত্যা করেছিল। আমরা বঙ্গবন্ধুকে আমরা যখন ফেরত পেলাম বাংলাদেশে ভারতের সহযোগিতা এবং বিশ্ববাসীর যে একটা চাপ, সেই চাপে যখন বঙ্গবন্ধুকে আমরা ফেরত পেলাম, আমরা দেখলাম যে ইতিহাস পর্যালোচনা করে, তখন আমাদের জন্ম হয়নি কিন্তু আমরা ইতিহাস পর্যালোচনা করে যেটা দেখছি যে বঙ্গবন্ধু আসার পর এই যুদ্ধ বিধ্বস্ত দেশটা ঘুরে দাঁড়ালো। আমাদের তখন কিন্তু সংসদীয় গণতন্ত্র আসলো, মানে তখন আমাদের প্রধানমন্ত্রী এবং নির্বাচন হলো ঠিক তারপরে 10 মাসের মধ্যে আমরা সংবিধান পেলাম। তো নির্বাচন সুষ্ঠু হলো, একটি মাত্র দল, আরও বিরোধী দল ছিল। তারপর আমরা কি দেখলাম যে বঙ্গবন্ধুকে হত্যা করার একটা প্লট তৈরি করা হলো, যে তখন দেশটা দুই ভাগে ভাগ ছিল কিন্তু তখনও একটা অংশ ছিল স্বাধীনতার পক্ষে মুক্তিযোদ্ধারা। তখন এই মুক্তিযোদ্ধাদের মধ্যে একটি চতুর্গোষ্ঠী, তারা হচ্ছে জাসদ গঠন করলো, যারা বঙ্গবন্ধুর সরকারের বিরোধিতা করে ভেতরে ভেতরে কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধে যারা বিরোধিতাকারী তাদের কিন্তু তারা প্রকারান্তরে সহযোগিতা করেছে। তারপরে তাদের সহযোগিতা সব মিলিয়ে যে রাজনৈতিক যে দুর্যোগ, এই দুর্যোগটা কিন্তু ক্রমশ মানে প্রকট হয়ে গেল। এর মধ্যে পাকিস্তান এবং কিসিঞ্জার সরকার, নিক্সন সরকার, তাদের যে ষড়যন্ত্র, সবকিছু মিলিয়ে কিন্তু জুলফিকার আলী ভুট্টো ষড়যন্ত্র, বাংলাদেশ একটা ক্রাইসিসে পড়ে গেল, দুর্ভিক্ষে। সেই দুর্ভিক্ষটাকে আরও বেশি প্রকট করলো আমেরিকা, যখন আমাদের গম ভর্তি যে জাহাজ বাংলাদেশে আসছিল, সেই জাহাজটাকে তারা মাঝপথে গমগুলো ডুবিয়ে দিয়েছে, জাহাজটাকে ডুবিয়ে দিয়েছিল। মানে কৃত্রিম একটা সংকট তৈরি করলো। অথচ মাত্র 3.5 বছরের মধ্যে বঙ্গবন্ধু সরকার কিন্তু প্রবৃদ্ধি 9.4-এ নিয়ে এসেছিল, যেটা এখন পর্যন্ত বাংলাদেশ কিন্তু আসতে পারেনি। মানে একটা দেশ যুদ্ধবিধ্বস্ত, তার কোনো ব্যাংকে টাকা নেই, কোনো রকম কোনো কিছু নেই, সেই জায়গাটাতে বঙ্গবন্ধু তার ক্যারিশমার দিয়ে দক্ষ প্রশাসক হিসেবে উনি যুদ্ধবিধ্বস্ত দেশটাকে একটা সুন্দর জায়গায় নিয়ে আসলেন। ঠিক ওই মুহূর্তে তাকে সপরিবার হত্যা করা হলো। এবং দেখুন, এই হত্যাকাণ্ড রাষ্ট্রের পৃথিবীর এর ওই সময় বা আগে পরে আরো অনেক রাষ্ট্রনায়ককে হত্যা করা হয়েছে, আলেন্দে, তারপরে অনেক নেতাদেরকে হত্যা করা হয়েছে। দেখা যাচ্ছে যে ওই প্রেসিডেন্ট হত্যা হয়েছে বা 2-1 জন তার বডিগার্ড কিংবা কিন্তু বঙ্গবন্ধুর ক্ষেত্রে এটা বিরল ঘটনা এবং একমাত্র ঘটনা যে যিনি সপরিবারে তাকে হত্যা করা হয়েছে এবং তার 10 বছরের একটা শিশুপুত্র, তাকেও কিন্তু ঘাতকরা কিন্তু হত্যা করেনি। এই হত্যাকারীরা যারা সবাই কিন্তু বাংলাদেশি, এর মধ্যে 2-1 জন কিন্তু ফ্রিডম ফাইটারও ছিলেন। তার মানে এটা পাকিস্তান, আমেরিকা মিলে জয়েন্টলি কিন্তু এটা এই হত্যাকাণ্ডটা ঘটিয়েছিল। কিসিঞ্জারের ব্লু প্রিন্ট, যেখানে ভুট্টোর সহযোগিতা ছিল, এবং আমেরিকান এম্বাসি বাংলাদেশে তাদের সহযোগিতা ছিল। দেখুন, আমাদের 71-এ কিন্তু আমেরিকা তারা বিরোধিতা করেছিল, আমাদের রাশিয়া, ভারত আমাদের যুদ্ধের যেভাবে ইন্দিরা গান্ধী সরকার যেভাবে আমাদের পাশে ছিল, আমরা আজীবন বাঙালি কিন্তু এই ঋণ শোধ করতে পারবো না। আমরা ভারতের মানুষ কিন্তু তারা শুধু আমাদের অস্ত্র দিয়ে সহযোগিতা করেনি, তারা কিন্তু তাদের দরজা ওপেন করে দিয়েছিল। এবং তারা দেখুন, তারা জানতো যে 98 লক্ষ যে উদ্বাস্তু, এই মানুষকে আপনি আপনার ঘরে যদি একটা মেহমান, যদি আগন্তুক যদি গিয়ে 10 দিন থাকে, তখন কিন্তু আপনার চিন্তা হয়ে যায়, কারণ আপনার হিসেবের সংসার কিন্তু এলোমেলো হয়ে যায়। সেখানে কতদিন থাকবে এই মানুষগুলো জানতো না। কিন্তু ইন্দিরা গান্ধী সরকার 98 লক্ষ কিন্তু তাদেরকে, মানুষকে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিলেন, তাদেরকে থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন। তো সেই জায়গাটায় ভারত আমাদের যেভাবে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল, রাশিয়া আমাদের বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল, এবং বিশ্বে বিবেক যারা, এমনকি মার্কিন অনেক নাগরিক, যুক্তরাষ্ট্রের অনেক নাগরিক যারা হচ্ছিল মানে যুদ্ধের বিপক্ষে, তারা কিন্তু আমাদের সহযোগিতা করেছিল। তো ওই যে প্রেক্ষাপট, এটা কিন্তু 75 সালে আমরা আবার দেখলাম ওই পাকিস্তানি ষড়যন্ত্র, ওই আমেরিকার ষড়যন্ত্র, বঙ্গবন্ধু সপরিবার হত্যা হলো, এবং তখন কিন্তু আসলে হচ্ছে যে একটা সামরিক সরকার। আপনাকে একটা প্রশ্ন করি, আপনি যুদ্ধের কথা বললেন, আপনি আর্মির কথা বললেন, আপনি দুটো সরকারের কথা বললেন। আজকের বাংলাদেশের সমাজে সেই সেন্সটা কি এখনো আছে? যে এখনো আছে বিশ্বাস করেন? বিশ্বাস করি, কারণ হচ্ছে দেখুন, আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি 30 মিটার দূরেই কিন্তু চারটা সেল। এখানে আমাদের জাতীয় 4 নেতা, যারা বাংলাদেশ সরকারের কিন্তু প্রধানমন্ত্রী ছিলেন, তাজউদ্দিন আহমদ, সৈয়দ নজরুল ইসলাম ভারপ্রাপ্ত সভাপতি, যারা মুক্তিযুদ্ধ সরকারের সময়
তাদেরকে কিন্তু হত্যা করা হয়েছে। কোথায় হত্যা করা হয়েছে? জেলখানার মধ্যে, পৃথিবীতে সুরক্ষিত একটি জায়গা, সেখানে সে হত্যা করা হয়েছে। কারা? ওই বঙ্গবন্ধুর ঘাতকেরা। এবং আমরা এরপরে দেখেছি একটা আইন করা হয়েছে, ইনডেমনিটি আইনটা, এই আইনটা এমন একটা আইন, এটা অদ্ভুত একটা আইন, যে আপনি হত্যা হয়েছে, এই হত্যা কোনো বিচার হবে না। তো ভাগ্যক্রমে 21 বছর পর বঙ্গবন্ধু কন্যা যখন সরকার গঠন করলেন, এই আইনটা তিনি বাতিল করলেন, এবং তারপরে কিন্তু বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার পথ শুরু হলো। তারপরে কিন্তু বিচার হয়নি, অনেক লম্বা প্রসেস। এবং বঙ্গবন্ধুর যারা ঘাতক তাদেরকে এই যে পাশের কন্ডেম সেল, এখানে রাখা হয়েছিল, দীর্ঘ বিচার প্রক্রিয়া, এবং এখানে কিন্তু এই ফাঁসির মঞ্চে তাদের কিন্তু মানে দণ্ড কার্যকর করা হয়েছে। এবং যুদ্ধাপরাধী যারা আমাদের মুক্তিযুদ্ধের সময় গণহত্যা, ধর্ষণ করেছিল, তাদেরও কিন্তু ফাঁসি কার্যকর হয়েছে। সেটি কিন্তু একটা প্রসেসের মাধ্যমে। কিন্তু সেই বডিগুলো, ডেড বডিগুলো কিন্তু তাদের স্বজনদের কাছে দেওয়া হয়েছে, এবং তাদের কবর কিন্তু আমরা জানি কোথায় কোথায় যুদ্ধাপরাধীদের কবর আছে, কোথায় বঙ্গবন্ধু ঘাতকদের কবর আছে। কিন্তু এই যে কামরুজ্জামান মিয়া লেলিন, উনি জানেন না ওনার বাবার কবরটা কোথায়, কারণ তার বাবার কবর দেওয়া হয়নি। 1 ঘন্টার না 1 মিনিটের বিচারে তাদের বাবাদেরকে হত্যা করা হয়েছে। এবং আমরা দেখেছি সেই হত্যাকাণ্ডের যে ধারাবাহিকতা, যারা বাংলাদেশটাকে চায় না, এখনো চায় না, সেই ওই পক্ষটাই কিন্তু এখনো কিন্তু স্যাবোটাজ করে যাচ্ছে। গত বছরে 28 অক্টোবর আমরা দেখেছি প্রধান বিচারপতির বাসায় হামলা করা হয়েছে। এটা কিন্তু বাংলাদেশের ইতিহাসে কখনো হয়নি। বিচারপতিদের বাসভবনে হামলা করা হয়েছে, পুলিশের উপরে হামলা করা হয়েছে। আমিরুল ইসলাম পারভেজ একজন পুলিশ, তিনি দায়িত্ব পালনরত অবস্থায় তাকে হত্যা করা হয়েছে, কুপিয়ে হত্যা করা হয়েছে, মৃত্যু নিশ্চিত করা হয়েছে। এবং এছাড়াও আমরা দেখেছি যে অসংখ্য পুলিশ সদস্য, তাদেরকে হত্যা করা হয়েছে। যে সেদিন কিন্তু অনুমতি দেওয়া হয়েছিল, অনুমতি তারা কিন্তু ব্যত্যয় ঘটিয়ে তারা কিন্তু স্যাবোটাজ করেছিল। তো আমরা দেখছি যে এই যে নির্বাচন ঘিরে যে সহিংসতা, এটা কিন্তু আসলে তাদের বাংলাদেশে দুটো পক্ষ, একটি স্বাধীনতার পক্ষের, একটি স্বাধীনতার বিপক্ষের। এবং এই বিপক্ষের শক্তি কিন্তু তারা কখনোই চায় না যে গণতন্ত্র স্থিতিশীল হোক। যেটি আমরা দেখেছি যে 75-এর পর 90 পর্যন্ত কিন্তু সামরিক শাসন ছিল, মানে 15টা বছর। এখনো কিন্তু ওই মানে পক্ষ যারা ক্যান্টনমেন্টে, যাদের জন্ম, দুটি রাজনৈতিক দল, জাতীয়তাবাদী দল বিএনপি এবং হচ্ছে যে বাংলাদেশ জাতীয় পার্টি, তাদের কিন্তু ভাবধারা, কিন্তু তাদের সমর্থক বাংলাদেশে কিন্তু এখনো রয়েছে। তারা যেটা বিশ্বাস করে সেটা হচ্ছে সহিংসতা। আপনি দেখুন যে ট্রেনে করে যে মানুষটি আসছিল, তার তো আসার, এটা তো যাতায়াত করার তার তো অধিকার। সেখানে ট্রেনে আগুন দেওয়া হলো, বাসে আগুন দেওয়া হলো। সে মানুষটা কোনো রাজনৈতিক দল করেন না, কিন্তু তাকে সন্তান সহ কিন্তু মা কিন্তু নির্মমভাবে কিন্তু তাকে পুড়ে মারা হলো। আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি, ঢাকা মেডিকেল থেকে মানে আমরা 1 কিলোমিটার দূরে, এই বার্ন ইনস্টিটিউটে কিন্তু মানুষের আহাজারি আমি সাংবাদিক হিসেবে অনেক দেখেছি। কিন্তু অসংখ্য সন্তান তার বাবাকে হারিয়েছে। তো আমি একজন সাধারণ রাষ্ট্রের নাগরিক হিসেবে সাংবাদিক পরিচয় ভুলে যে আমিও কিন্তু আতঙ্কে থাকি, যে আমি যে বের হচ্ছি, যদি আমি যে পাবলিক বাসে উঠছি কিংবা আমি যেখানে যাচ্ছি, আমার গাড়িতে যদি পেট্রোল বোমাটা মারা হয়, আমার সন্তানের কিন্তু পিতাহারা হবে। কিন্তু এই যে একটা ভয়ের, ভীতির পরিবেশটা, সেটি কিন্তু তারা তৈরি করতে চেয়েছে, এবং তারা কিন্তু তাদের পুঁজি কিন্তু এটা, যে ভীতির পরিবেশ। তো এইখানে নির্বাচন কিন্তু ধারাবাহিক একটা প্রক্রিয়া। আপনি নির্বাচনের দিন দেখবেন যে এখানে কিন্তু অবাধ, সুষ্ঠু হবে, এমনটাই কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে। তো সেই ক্ষেত্রে বিএনপি কেন আসলো না? নিশ্চয়ই তাদের দুরভিসন্ধি। তারা চাইছে যে গণতান্ত্রিক প্রক্রিয়া, যেহেতু তারা আসতে পারবে না, তাদের সমর্থন জায়গাটা তারা হারাচ্ছেন। মানুষ বিএনপির হরতাল তারা দিচ্ছে, অবরোধ দিচ্ছে। আপনি দেখবেন যে সবচেয়ে মানে কর্মব্যস্ত দিনের চেয়ে বেশি যানজট হচ্ছে। কারণ হচ্ছে কি, মানুষ তার প্রয়োজনে বের হচ্ছে, আর এই সুযোগটাকে তারা কাজে লাগিয়ে তার মানুষকে হত্যা করছে আর কি। তো ভোটের রাজনীতি যারা করছেন, তারা তো ক্ষমতার জন্য। ক্ষমতা কার জন্য? জনগণের জন্য না। আপনি চিন্তা করে দেখুন যে জনগণের জন্য যদি ক্ষমতা হয়, তাহলে জনগণ কেন টার্গেট? মারা যাচ্ছে কি একদম খুব ইনোসেন্ট লোক, ইনোসেন্ট মানুষ, নারী, পুরুষ, বৃদ্ধ, সকল বয়সী মানুষ। এবার আসি হচ্ছে যে প্রেক্ষাপটটা কি। এই যে হত্যা রাজনীতিটা, এটা কিন্তু শুরুটা হয়েছে কিন্তু আপনার 76 সালে। স্বাধীন বাংলাদেশে আমরা যে সাংবাদিক হিসেবে আমরা যে এই কারাগারের যে লিস্ট পেয়েছি, সেখানে কিন্তু আমরা দেখি যে 448 জনের ফাঁসি এখন পর্যন্ত লিস্টেড তাদের কাছে আছে। এবং যখন একজনের ফাঁসি হয়, তখন কিন্তু লাল কালিতে লেখা হয় তাদের রেকর্ড বুকে। তো এই 448 জনের মধ্যে কিন্তু প্রথম ফাঁসিটা হয়েছে কিন্তু 76 সালে, 1976 সালে। তার মানে স্বাধীনতার পর 75 সাল, মানে বঙ্গবন্ধু শাসনামলে কিন্তু কোনো এক্সিকিউশন হয়নি। তো তারপরে 76 সালে প্রথম যাকে ফাঁসি দেওয়া হয় এই কারাগারে, তিনি হচ্ছেন কর্নেল আবু তাহের বীরোত্তম, দ্বিতীয় খেতাব প্রাপ্ত যুদ্ধের যিনি সেক্টর কমান্ডার। তাকে হত্যা করলো কে? জিয়াউর রহমান। যে জিয়াউর রহমানকে কর্নেল তাহের উদ্ধার করেছিল, মুক্ত করেছিল, সেই জিয়াউর রহমান কতটা ভিনডিকটিভ, কতটা হিংসাপরায়ণ, সে তার ক্ষমতাকে পাকাপোক্ত করতে কর্নেল তাহেরকে হত্যা করলো। এবং হত্যা করার পরে উনি তখন চিন্তা করলেন, বাংলাদেশে আর্মি কিন্তু তখন খুব বেশি সুসংগঠিত ছিল না, যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ, তখন এয়ারফোর্স খুব স্ট্রং ছিল।
এয়ারফোর্সকে উনি চেয়েছিলেন যে সেনাবাহিনীর মধ্যে আত্মীকরণ করতে, কিন্তু এয়ারফোর্স তারা কিন্তু সেটাতে রাজি ছিলেন না। তখন উনি কি করলেন, একটা অজুহাত খুঁজলেন। এর মধ্যে অজুহাত হিসেবে চলে আসলো যে জাপানি রেড আর্মি তারা একটি বিমানকে হাইজ্যাক করে তারা দিল্লি থেকে ওই বিমানটাকে তারা ঘুরিয়ে তারা ঢাকা তেজগাঁ বিমানবন্দরে তারা ল্যান্ড করালো। তো যখন কর্নেল তাহেরকে হত্যার পরে আমরা দেখছি যে জাপানি বিমান ছিনতাইয়ের ঘটনা করে এয়ারফোর্সের মধ্যে একটা বিদ্রোহ করা হলো এবং ধরে ধরে ফাঁসি দেওয়া হয়েছে। আমরা যে লিস্ট পেয়েছি 1156 জন কিন্তু মিসিং, সেনাবাহিনী এবং এয়ারফোর্সে। এদের মধ্যে মাত্র 237 জনের তালিকা পেয়েছি যাদের বেশিরভাগ এইখানে ফাঁসি দেওয়া হয়েছে, এবং বাকি অংশটাকে যখন একটা চাপ ছিল তখন বাকি অংশটাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে মানে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, এবং তাদের ডেড বডিগুলো কোথায় চাপা দেওয়া হয়েছে, মাটি চাপা দেওয়া হয়েছে, এগুলো কিন্তু কেউ জানে না। দুঃখজনক বিষয়, আজকে যারা মানবাধিকারের কথা বলে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, অন্যান্য যে সংস্থা, জাতিসংঘ, তখন তারা কোথায় ছিলেন? তাদের তখন কি ভূমিকা? এই প্রশ্নটা বারবার চলে আসে। আমরা দেখি যে আমাদের রাজনৈতিক বিভাজনটা, এটা বিভাজন আমাদের জন্মলগ্ন থেকে। আমরা যখন একটা মুক্তিযুদ্ধের পক্ষে, আমরা যখন বাংলাদেশটা একটা নতুন পর্যায়ে আসছে, একটা ডেভেলপিং কান্ট্রি, প্রতিবেশী দেশের মধ্যে বাংলাদেশ এবং ভারতের যে গণতান্ত্রিক স্থিতিশীলতা, এটা কিন্তু দেখুন কত সুন্দর একটা অবস্থানে। ভারত ডেভেলপ হচ্ছে, বাংলাদেশও আগে এগিয়ে যাচ্ছে। যেখানে সামরিক প্রভাব, পাকিস্তান আজকে কিন্তু ভঙ্গুর, পাকিস্তান বাংলাদেশ থেকে অনেক পিছিয়ে, শ্রীলঙ্কার অবস্থা নাজুক। তাহলে গণতন্ত্র যেখানে স্থিতিশীল, এখানে ডেভেলপমেন্ট হবে। সেই জায়গাটাকেই যদি কোনোভাবে গণতান্ত্রিক ব্যবস্থাকে ভাঙা যায়, সেই পাকিস্তানি শক্তি, সেই আমেরিকার ষড়যন্ত্র এখনও কিন্তু 2024 সালে কিন্তু বহাল তবিয়তে, এবং তার এখনও সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে। আপনার দুজনকে প্রেজেন্টেশনের কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে।